আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। 24 আগস্টে আমার 14 বছর কমপ্লিট হবে। গত পরশু জানলাম যে আমার আর চাকরি নেই। নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। প্রচুর কষ্ট হয়েছে, সারা রাত এইখানকে আসার জন্য অনেক রাত্রি থেকে বেরিয়েছি, 3টা থেকে বেরিয়েছি। ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। এটা মেনে নেওয়া যায় না। আমরা অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হল? মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। চাকরিটা না পেয়ে ভাই আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। হ্যাঁ, এইভাবেই কান্না, ক্ষোভ, যন্ত্রণা, কষ্ট, হুঁশিয়ারি, বিক্ষোভ সমস্ত কিছু দেখলো যোগ্য চাকরিহারাদের গোটা রাজ্য। আমি অয়ন, জনতার দরবারে আপনাদের স্বাগত জানাই। আজ আছেন আমার সঙ্গে জনতা, তাদের প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে, কারণ আজকে জানতে চাইবো আমরা কার দায় 25,000 চাকরি বাতিল, যোগ্যদের চাকরি বাতিলে কি উপায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজনকে, প্রথমেই পরিচয় করাতে হবে। যোগ্য চাকরি হারা উমা ঘোষ, সুমন বিশ্বাস। আমার সঙ্গে এবার রয়েছেন যাদের সঙ্গে পরিচয় করাবো, অধ্যাপক দেবাশিস সরকার, তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা। আজকে কি হলো? আজকে সারা দিন ধরে কি হলো? আত্মহত্যার হুঁশিয়ারি, গণ আত্মহত্যার হুঁশিয়ারি এই যোগ্য চাকরি যাদের বাতিল হয়েছে, যোগ্য চাকরি হারাদের। কান্নায় ভেঙে পড়লেন কেউ কেউ, ক্ষোভে, দুঃখে, অপমানিত। দেখুন কিভাবে আমার সংসার চালাবো? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন, আমার লোন আছে ব্যাংকে। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না পেয়ে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। নতুন করে বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল, যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এতে অনেকেরই মাথায় হাত। এবার কি হবে? কিভাবে সংসার চলবে? কিভাবে ইএমআই দেবেন? কিভাবে বাচ্চাদের পড়াবেন? কিভাবে মা বাবার ওষুধ কিনবেন? চিন্তায় ঘুম উড়েছে চাকরিহারাদের, চোখে মুখে ঘোর উদ্বেগ। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। সোমবার কলকাতা হাইকোর্টের রায়, এক ঝটকায় প্রায় 26,000 চাকরি বাতিল। এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন চাকরিহারা প্রার্থীরা। শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা এসে জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। তাদের সকলেরই এক যন্ত্রণা, এক দাবি, তাই এক সুরে তারা সরব। আমি একজন 80% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে,
দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। নিজের কাছে খারাপ লাগে, নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই সব চাকরিহারাদের একটাই প্রশ্ন, তাদের দোষ কোথায়? কেন যোগ্য হয়েও তাদের চাকরি গেল? কিভাবে আমি আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। নিউজ 18 বাংলা। অন্যান্য দিন জনতার প্রশ্ন থাকে প্রথম নেতাদের উদ্দেশ্যে, আজকে ফরম্যাট ভেঙে দিচ্ছি। প্রথমে সুমন এবং উমার কথা শুনতেই হবে। সুমন, যে কোনো বেসরকারি চাকরি যদি চলে যায় তাতেও মাথায় বাজ পড়ে, সরকারি চাকরি দীর্ঘদিন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আপনার অবস্থাটা এই মুহূর্তে জানার চেষ্টা করুন। আমাকে যারা জানেন, আমার এলাকার মানুষ, আমি 3টে স্কুলের ফার্স্ট বয়। ছাত্রজীবন থেকে এলাকার সমস্ত মানুষই জানেন আমি একটা ভালো ছেলে, ভালো পড়াশুনো করি, ভালো অঙ্ক করি। আমি চন্দননগর গভর্নমেন্ট কলেজের ছাত্র, হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র, বর্ধমান ইউনিভার্সিটিতে আমি জুলজিতে এমএসসি করি। আমি পিএইচডি চান্স পেয়েছিলাম, ছেড়ে চলে এসে আমি বিএড করেছি মানকুণ্ডু বিএড কলেজে। কৃতিত্বের সাথে আমি পড়াশুনো করেছি। আমি নিজের মেধার জোরে আমি চাকরি পেয়েছি। আমার পাশের বাড়ির ছেলেটা দেখলো দাদা পড়াশুনো করছে, চাকরি পেয়েছে, অর্থাৎ ভালো পড়াশুনো করলে চাকরি পাওয়া যায়। আমার ভাইকে আমি অনেক কষ্ট করে বিএড পড়িয়েছি, আমার স্ত্রীকে আমি অনেক কষ্ট করে বিএড পড়িয়েছি। কেন? মেধা যদি থাকে চাকরি তুমি পাবে। তারা আজকে হতাশ। আমার পাশের বাড়ির ছেলেটা চাইছেন না, তারা হতাশ। তারা কি বিশ্বাস ভেঙে গেছে? বিশ্বাস ভেঙে গেছে। পড়াশোনা করে হবে কি? যেমন করে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে কাজ করছে, আর শিক্ষিত হয়ে যে সুমনদা এত পড়াশুনো করার পর তার চাকরি যদি চলে যেতে পারে, তাহলে আপনার দায়িত্ব কি পরিবারে? আমি বাড়ির বড় ছেলে, আমার আয়ই হচ্ছে বাড়ির প্রধান উৎস। আমার মা দীর্ঘ 14 বছরের হার্টের পেশেন্ট। আমার বাবা অসুস্থ, তার কোমর ভেঙে গেছে, তিনি চিকিৎসার জন্য আমি কিছু টাকা সঞ্চয় করছি। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমার ব্যাংকে লোন রয়েছে। কিসের জন্য? আমার ঘরবাড়ি কিছুই ছিল না, আমি একটা হতদরিদ্র বাড়ির ছেলে। সেই ঘরবাড়ির জন্য আমি লোন নিয়েছি, ভাইকে বিএড পড়িয়েছি, লোন নিয়েছি, স্ত্রীকে বিএড পড়িয়েছি, লোন নিয়েছি, এই সমস্ত কারণে লোন নিয়েছি। তা সেই বাড়ির ছেলেটার যখন চাকরি যখন এভাবে অনিশ্চিত, আমার মা বাবা স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়েছে। আমি আসবো, খুব স্বাভাবিক একদম, মানে মানসিক দিক থেকে আপনারা বিপর্যস্ত, সারাদিন শহীদ মিনারে আপনি। উমা, আপনার দায়িত্ব কি এই মুহূর্তে? আপনার অবস্থাকে একটু জানতে চাইব। দেখুন, 2016 সালে আমাদের এসএসসি হয়েছিল ঠিকই, কিন্তু পড়াশোনাটা আমাদের শুরু হয়েছিল 2009 থেকে। তো দীর্ঘ এতদিন পড়াশোনা করার পর একটা প্যানেল হলো, তাতে চাকরি পেলাম। প্রথমে 16 সালে পরীক্ষা দিয়ে 17 সালে ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হওয়ার পর একটা প্যানেল হলো। প্যানেলে দীর্ঘদিন পর প্যানেল 18 সালে আমাদের নিয়োগ হওয়ার কথা, সেখানে 17 সালে নিয়োগ হওয়ার কথা, 18 সালে নিয়োগ হলো না, হলো আমার 19 সালের থার্ড কাউন্সিলিং। অথচ আমি ফার্স্ট ফেজে ডাক পেয়েছিলাম রিটিনে। ওএমআর আমি শুধুমাত্র আমার কাছে ওএমআরের কার্বন কপি ছিল না বলে আমি কোনো কেস করতে পারিনি। ওএমআর আমার সত্যিই নাম্বার কমিয়েছে। আমার যে অ্যান্সার কিটা দেয়া হয়েছিল এসএসসি থেকে, যে অ্যান্সার কিটা দেয়া হয়েছিল সেখানে আমি 52 পাওয়ার কথা, কিন্তু আমাকে সেখানে যে নাম্বারটা দেয়া হয়েছে সেখানে দেখছি 49। আমার একাডেমিক স্কোর ফুল 35-এ 35, সেখানে আমি 35 পেয়েছি ঠিকই, কিন্তু ইন্টারভিউয়ে আমাকে দেয়া হয়েছে 3। তারপরেও আমি কিন্তু চাকরিটা পেয়েছি, এবং সেটা পেয়েছি 19 সালের জুন মাসে। থার্ড কাউন্সিলিং, ফার্স্ট সেকেন্ড হয়ে যাওয়ার পর থার্ড কাউন্সিলিং, অথচ আমি ফার্স্ট ফেজে ডাক পেয়েছিলাম রিটিন পরীক্ষায়। একাডেমিক ফুল, ইন্টারভিউয়ে 3। আমি ভীষণ হতাশ, তবু আমি চাকরি পেয়েছি। এরকম তো অনেকে আছে যারা এত ভালো নাম্বার পেয়েও চাকরি পায়নি।
চাকরি পেয়েছেন কিন্তু চাকরিটা চলে গেল। চাকরিটা চলে গেল আমার। সুমন, এখানে ক্ষোভ বিক্ষোভ সব আছে, কিন্তু আমি বলছি যোগ্য এটা দাবি করছেন কি করে? কারণ আপনি কি ঘুষ দিয়েছেন, টাকা দিতে হয়েছে কাউকে? আমার টাকা দেওয়ার সামর্থ্যই ছিল না। কেউ ফোন করেছিল আপনাকে? আমাকে যারা জানেন এরকম কোনো রকম নেটওয়ার্ক আমার নেই। আমি এখন যে কথাটা দিয়ে শুরু করব, এই পশ্চিমবঙ্গ সরকারের যে সামগ্রিক দুর্নীতি আমার আত্মসম্মান, আমার সামাজিক সম্মান লুণ্ঠন করেছে। আমি তার জন্য অত্যন্ত ব্যথিত। কেন পশ্চিমবঙ্গ সরকার লুণ্ঠন করেছে? কারণ এটা তো এটা একটা রায় দিয়েছে কোর্ট। রায় কোর্ট দিয়েছে। কেন? কারণ কোর্ট বারবার এই যে এসএসসি কমিশনকে বারবার বলেছে আপনারা ওএমআর শিট প্রকাশ করুন, অবিলম্বে ওএমআর শিট প্রকাশ করুন, মেধার ভিত্তিতে চাকরি দিন। কারণ করোনার সময়ে চাকরি হয়েছে, এটা তো র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে। একটা প্যানেলের কতদিন মেয়াদ থাকতে পারে? যে স্বচ্ছতা না থাকার কারণে আজকের এই পরিস্থিতি। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন? কালকে আমরা কথা বলেছিলাম বিস্তারিতভাবে, 10 মিনিট কথা বলেছি। তিনি বলছেন যে যারা যোগ্য তারা আসলে পাকে চক্রে এই দুর্নীতির প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, তাই তাদের চাকরি যাবে। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তার কথার এই মুহূর্তে আমি উত্তরটা দিতে চাইছি না। কারণ এটা একটা যারা যোগ্য, যেমন করে সোমা সাহা যে ক্যান্সার আক্রান্ত, সোমা দাস যার চাকরিটা থেকেছে মানবাধিকার খাতিরে, আমি একজন স্বচ্ছ নিজের মেধার জোরে চাকরি পেয়েছি। এই রাষ্ট্র কি আমার সেই অধিকার কেড়ে নিতে পারে? আমি এই প্রশ্ন পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, শিক্ষিত সমাজের কাছে রাখলাম। এবার জনতার কাছে আসবো। কার প্রশ্ন রয়েছে প্রথম? কার প্রতি? আমার প্রশ্ন তৃণমূলকে। তৃণমূল বৈশ্যানর চট্টোপাধ্যায়। যোগ্য প্রার্থীরা গণ আত্মহত্যার কথা বলছে, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এই যে বললেন সুমন, পরিস্থিতির জন্য আমি মনে করি যে পশ্চিমবাংলার বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি দায়ী। আপনি বলুন, একটা কোর্টের অর্ডার আসবে, তার আগে একটা মিটিংয়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলছেন কোর্টের অর্ডার তো কোনো পাস হয়নি, যে আমি একটা বোমা ফাটাবো। আর এই বোমা ফাটানোর লক্ষ্যটা যদি কোর্টের অর্ডারকে ঘিরে করে থাকেন, তাহলে এই অর্ডারটাই তো একটা ডাউটফুল জায়গায় আছে। এই যে কোর্টের অর্ডার ছেড়ে দিলাম, একটু আগে যদি যাই, এই যে বলছেন পশ্চিমবঙ্গ সরকার মান সম্মান লুণ্ঠন করেছে, এই যোগ্য প্রার্থী বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানে চাকরি দেবার পক্ষে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 26,000 চাকরি গেছে। একটু বলতে দিন। 25,703 জনের 53 জনের চাকরি গেছে। এদের চাকরি যাতে না যায়, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবসময় এটা চেষ্টা করছে। কিন্তু আপনি আমাকে এখানে পরিষ্কার করে বলুন যে বিকাশ ভট্টাচার্য আর এই শুভেন্দু অধিকারী মিলিত যেভাবে যে চিত্রনাট্য করেছেন, এবং আমি বলছি যে বোমা বাঁধানো, তাহলে বোমাটা কি হাইকোর্টে তৈরি হলো না? 25,000 চাকরি গেল বিকাশ ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর চক্রান্তে। শঙ্কুদেব পণ্ডা। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব যারা এখানে যে দুজন শিক্ষক মহাশয় আছেন তাদের কাছে, কারণ আমি বাধ্য, আমার দায়িত্ব, তাই এটা আমাকে বলতে হচ্ছে। ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ। আমি আপনাদের যোগ্যতা আপনারা প্রমাণ করতে পারেননি, কোর্টকে প্রমাণ করে কনভিন্স করাতে পারেননি, ফলে আমায় মার্জনা করবেন, আমি আপনাদের যোগ্য প্রার্থী হিসেবে মানতে পারছি না। এবং এই পরিস্থিতির জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী আমি মনে করি না। তৃণমূল কংগ্রেসের সুযোগ্য দুজন, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকবাবু, এরা আরও বেশি রেসপন্সিবল। মানিকবাবু আমার ল কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমি লতে প্রথম দিন শিখেছিলাম অয়নদা, যে একজন মানুষ না জেনে কাউকে খুন করলেন তার যা শাস্তি হয়, আর ল জেনে কেউ যদি কাউকে খুন করেন প্রি প্ল্যান্ড ওয়েতে, যে আমি ছুরি চালালে পার্থদা মারা যাবেন, তাহলে তার শাস্তি বেশি হওয়া উচিত। এই মানিক ভট্টাচার্য তার ছেলেকে অ্যাপয়েন্ট করেছিলেন ওএমআর সিটগুলো নষ্ট করবার জন্য। দফায় দফায় হাইকোর্ট জানতে চেয়েছে, বলেছে যে কি ওএমআর সিট আছে আমাকে দাও, এসএসসি তোমার কাছে কি ডকুমেন্টেশন আছে তুমি প্রোভাইড করো, যাতে যোগ্য আর অযোগ্যের মধ্যে ডিমার্কেশন করা যায়। এরা এমন পরিস্থিতি তৈরি করেছে যার জন্য এই ডিমার্কেশনটাই আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কারা যোগ্য আর কারা যোগ্য নন। তার জন্য আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেস শুধু খুন করেছে এমন নয়, জেনে খুন করেছে, যে খুন করলে লোকটা মরবে, এর পানিশমেন্ট বেশি হওয়া উচিত। এক আর ওয়েন দ্য লাস্ট লাইন, দেখুন আমি মানিকবাবু আর পার্থবাবুকে কম দোষ দিই। আমি দোষ দেবো তো সেই মন্ত্রিসভাকে, যে মন্ত্রিসভা অযোগ্যদের সুপার নিউমারিক পোস্ট করে হচ্ছে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য হচ্ছে কল নিয়েছে। আপনি ভেবে দেখুন, এই বাংলার আমার আপনার বাড়ির মতো সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা কোথায় পড়তে যায়? সরকারি স্কুলে। আজকে শিক্ষকদের অবস্থা তৈরি করে দিয়েছেন। আজকে স্যারের মতো স্যার আজকে প্যানেলে রয়েছে, শিক্ষকদের তো
প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। আমাদের বলুন। যে আমাদের বৈষ্ণব বাবু বলেছেন পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেওয়ার পক্ষে। আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালিয়েছিল, তারা দাবি করেছিল দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ 6 লক্ষ শূন্যপদে। সরকার বলেছিল কোনো শূন্যপদ নেই। সেই পশ্চিমবঙ্গ সরকারই বিধানসভায় ঘোষণা করেছে হ্যাঁ 5 লক্ষ শূন্যপদ আছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলল 10 লক্ষ শূন্যপদ আছে। আরেকটি প্রশ্ন আমাকে বলতেই দিতে হবে, মাননীয় বিজেপির যিনি রয়েছেন বিজেপির যিনি রয়েছেন শঙ্কুদেব পান্ডা, এ রাজ্যের সমস্ত শিক্ষিত যারা আপনাদের চাকরিটা আপনাদের আত্মসম্মান লুণ্ঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর এই রাজ্যের বিরোধী দলের বিজেপির পক্ষে যে শঙ্কুদেব পান্ডা তিনি, আমরা যারা মেধার জোরে চাকরি পেয়েছি আমাদেরকে অযোগ্য বলে ঘোষণা করেছেন। আমাদেরকে হাইকোর্ট বলেছে আপনি মেধার জোরে পেয়েছেন। আপনি আপনার কথা বলবেন, রাজ্যের বিরোধী দলের কিন্তু শঙ্কু আরেকটা বিষয় আছে। আসছে প্লিজ না, ওকে প্লিজ। এবং তৃণমূলের কিছু নেতা আজকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনারা নাই। ওকে প্রশ্ন উঠছে এখানে, প্রশ্ন উঠছে এখানে, ওকে প্রশ্ন প্লিজ আরো সময় আছে। প্রশ্ন উঠছে এখানেই, অবৈধ যদি নির্ধারণ করে থাকে আদালত, তাহলে যারা অবৈধ তারা একটা অংশ, যারা বৈধ আরেকটা অংশ তো বৈধ, এরকমই প্রশ্ন উঠছে। তাহলে সেই বৈধদের চাকরি কেন গেল এই প্রশ্ন উঠছে। আর আরো একটা প্রশ্ন উঠছে, রাজনীতির দুর্বিপাকে জড়িয়ে গেছেন কিনা এই যোগ্য চাকরি যারা পেয়েছেন তারা। এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, বাম কংগ্রেসকে একটাও ভোট নয়, বিজেপিকেও একটা ভোট নয়। এই নিয়েই আসবো একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি জনতার দরবারে। এক রায়ের ধাক্কায় 25,000 চাকরি বাতিল। তার মধ্যে প্রশ্ন, যোগ্য যারা তাদের কেন চাকরি বাতিল হলো? এই নিয়ে এসএসসি গেছে, রাজ্য গেছে, সুপ্রিম কোর্টে। আজকে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী একেবারে বাম কংগ্রেস বিজেপিকে আক্রমণ করছেন। এখানে বসেও বৈশ্বনাথদা যেটা বললেন, দেবাশিস সরকারের কাছে যাব। আমি আজকে প্রথমেই কিন্তু একটা কথা, মানে সেলফ কশন, এবং ওই শঙ্কু পাশে থাকলে বলতাম, আমরা আজকে কিন্তু শঙ্কু একটা জিনিস আমাদের খেয়ালে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কখনোই আজকে এমনভাবে কোনো কথাবার্তা তর্ক বিতর্ক করবো না যেখানে আমরা আমাদের উপলব্ধির মধ্যে গতকালের রায়কে কেন্দ্র করে, যে পরশু দিনের রায়কে কেন্দ্র করে যে মাস্টারমশাইদের চাকরি গিয়েছে তাদেরকে কোথাও আঘাত করে। কারণ ইতিমধ্যে সেই রায়কে কেন্দ্র করে তাদেরকে মাঝে মধ্যে আঘাত শুনতে হচ্ছে। আপনারাও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা যোগ্য তাদের কাছে? আর প্রশ্ন না করলে আমার সুবিধা হয় আর কি। বলুন। সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে এই দুর্ভাগ্যজনক রায়টা হলো কেন। ওই 5,000-এর আলোচনাটাকে আর আলাদা করে মানে যোগ্যতা নিয়ে বলা উচিত না। ওটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন থাকলে ওরকম কোনো আলোচনা সামনে আসে, হ্যাঁ, পরে সুপার নিউমেরিয়া ব্যাপার সরিয়ে দাও। এই যে 25,000-এর জায়গায় আমি কনসেন্ট্রেট করতে চাইছি। এই 25,000-এর জায়গায় এখানে দিদিমণি যে কথাটা বলেছেন আমরা সবাই জানি যে যদি আজকে, কারণ আমি এই ধরনের ব্যবস্থা বহু বছর আগে চালিয়ে এসেছি, আমি একটা পরীক্ষা ব্যবস্থা চালাচ্ছি আর পরীক্ষার খাতা চাইলে আমি সে খাতা বের করতে পারছি না। আজকে এই যে এত মানে বিকাশ বাবু ভালো নাকি আরেকজন ভালো, রায় যারা দিয়েছেন বিচারপতির অপরাধী কিনা, এই এত আলোচনা রাজনীতি করতে চাইছি। একটা ব্যবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তার খাতা পাওয়া যাচ্ছে না কেন? বিচারকরা ধৈর্য রেখে বারে বারে সার্ভিস কমিশনকে বলেছেন যে তোমরা যে পরীক্ষা নিয়েছো, যে পরীক্ষার ভিত্তিতে নাম্বার উঠেছে, যার ভিত্তিতে মেধা তালিকা হয়েছে, আমরা কয়নেজ করছি যোগ্যতা বলে। ম্যাডাম বললেন প্রথমে তাকে ডেকেছেন, তৃতীয় কিস্তিতে গিয়ে তার চাকরি হচ্ছে। আমরা কিন্তু লুজ স্টক করলে চলবে না। যে বিচারকরা রায় দিয়েছেন, আমি এমন জ্ঞান আমার নেই, বৈষানরে থাকতে পারে, আমি তাকে বিশ্লেষণ করব, এত বড় জ্ঞান আমার নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন আছে, বিচারকরা এরকম রায় দিতে বাধ্য হলো কেন? কারণ এই পরীক্ষা ব্যবস্থায় যে খাতা তৈরি হয়েছে সেই খাতার মধ্যে প্রশ্ন আছে, সার্ভিস কমিশনকে যতবার ওই খাতা বের করতে বলেছে
সার্ভিস কমিশনের খাতা বের করতে পারিনি। বেশ, ওকে, আমি পার্থদার কাছে আসবো। একটা কথা, এই যে প্রতিষ্ঠানটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, 97 সালে বামফ্রন্ট তৈরি করে, 98 থেকে 2010 1 লক্ষ বেশি মাস্টারমশাই নিয়োগ হয়েছে। ওকে, চিরকুটে চাকরি পেয়েছে। বামফ্রন্টের সময় চিরকুটে চাকরি হয়েছে। আমাদের রাজ্যে দেখেছি প্রত্যেকটা হোল টাইমারের বউ চাকরি করে। কি বলছেন আপনি? 13 বছর ধরে হোল টাইমারের বউরা সব চাকরি পেয়েছে। একটা সিপিএম এর ক্যাডাররা চাকরি পায়নি। আরে ওটা তো রাজনৈতিক, আরে আলিমুদ্দিন স্ট্রিটের থেকেই তো অ্যাপয়েন্টমেন্ট হতো। ওটা হচ্ছে রাজ্যে ঘটনা ঘটেছে। ওকে, ওকে, দুজনকেই বলছি প্লিজ। ওকে, রাজ্যে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা, 25,000 সরকারি চাকরি চলে গেছে কিনা এই প্রশ্ন উঠছে। কিন্তু হ্যাঁ, রাজ্য সরকারের উপরে দুর্নীতি থেকে আরম্ভ করে সব আক্রমণ আসছে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে না পার্থদা? দেখুন, প্রশ্ন তো সবাই প্রসঙ্গে উঠবে। এ তো পুরো সমাজে কত বড় একটা ধাক্কা, চিন্তা করতে পারছেন? আমরা তো বলি যে শিক্ষকরা জাতির ভবিষ্যৎ তৈরি করেন, আজকে তাদের ভবিষ্যৎটা কি? একটা বড় অন্ধকার। এবং ঘটনা হচ্ছে, দেখুন, স্কুল কি বন্ধ হয়ে যাবে? বলছে অনেক স্কুলে ঘন্টা বাজাবার লোক থাকবে, নেই নাকি এখন? এমন অবস্থা দাঁড়াবে, কারণ স্কুলের মাস্টারমশাইরাই নাকি অনেক জায়গায় ঘন্টা বাজিয়ে ক্লাস শেষ করেন, ক্লাস শুরু করেন। সেই ঘন্টা বাজাবার লোকটাও নেই। বাম কংগ্রেসকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেস আমরা ক্ষমতা থেকে প্রায় 45-46 বছর আমরা বাইরে, আর বামেরা প্রায় 13 বছর বাইরে। তো আলাদা করে দায় কে নেবে বলুন তো? দায় তো নিতে হবে তাদের, যাদের মহামান্য আদালত বারবার করে বলেছেন যে আপনারা ওএমআর শিটটা জমা দিন। ওকে, তারা বলেছে ওএমআর শিট নেই, অথচ যারা আরটিআই করেছে তাদের অনেককেই কিন্তু ওএমআর শিট দিয়েছে। তাহলে নেই আর ওএমআর শিট দিচ্ছে কিছু লোককে, এর মাঝেই তো বিশাল প্রশ্ন। ওকে, প্রশ্ন অনেক, রাজনীতিও হচ্ছে প্রচুর। আজকে যেটা বলছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা থেকে প্রথম দিন থেকে, অর্থাৎ সোমবার থেকেই কড়া সুর। আজকে কি বললেন দেখুন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরো এক ধাপ এগিয়ে সরব তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন, নিশানা করেন বিরোধীদের। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার মুল্লুক? বলছি 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? সোমবার এক ঝটকায় হাজার হাজার সরকারি চাকরি বাতিল, আচমকা চাকরি হারিয়ে দিশেহারা।
এই পরিস্থিতিতে বুধবার গণ আত্মহত্যার হুঁশিয়ারি শোনা গিয়েছে চাকরিহারাদের গলায়। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের বক্তব্য, চাকরি না থাকলে জীবন চালানো অসম্ভব। আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? নিউজ 18 বাংলা। বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনতার থেকে প্রশ্ন নিশ্চয়ই এবার বিজেপির দিকে কারো প্রশ্ন রয়েছে? বলুন। শঙ্কুদেব পণ্ডা বসে আছেন, মাইক্রোফোনটা তাড়াতাড়ি তার মুখের কাছে। আমার প্রশ্ন বিজেপিকে, যোগ্য প্রার্থীদের চাকরি যাচ্ছে, তারা কি রাজনীতির শিকার হচ্ছে না? দেখুন, যোগ্য প্রার্থী এটা বাঁচবেন কি করে? এটা একটা ভয়ঙ্কর অপরাধ করেছে তৃণমূল কংগ্রেস। যোগ্যতা ডিমার্কেশনের জন্য যে ওএমআর সিট, সেটা নষ্ট করেছে এই ক্রিমিনালরা। ফলে তার এফেক্ট হচ্ছে। এর পুরো দায় রাজ্য মন্ত্রিসভার নেওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তার বদলে তিনি রাজনীতি করছেন, তার তো এই দায় নিয়ে সরে যাওয়া উচিত। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এরা যোগ্য প্রার্থী, তাহলে এদের প্রতি যে ইনজাস্টিস হচ্ছে তার দায় কার? ওকে, ফলে বুঝতে হবে যে এই পুরো দায় হচ্ছে এদের। এরাই এসব কাণ্ড কারখানা করলেন। বৈশ্বনাথ দা যে রাজনীতির শিকার হচ্ছেন নাকি, সুকান্ত মজুমদার আবার বলছেন চাকরি ফেরত দেওয়ার চেষ্টা করব, চাকরি ফেরতের চেষ্টা করব। সিপিআইএম বলছে আমরা লড়াই করব, সুপ্রিম কোর্টে যাব। রাজনীতির শিকার হচ্ছেন না? দেখুন, একটা ভণ্ডামি বলে একটা কথা চলে, হিপোক্রেসি। এরাই গিয়ে এখানে মামলা করে সর্বনাশ করলো এই 26,000 ছাত্র এদের শিক্ষকদের। আবার তারাই গিয়ে উল্টো বলছে আমরা বাঁচাবো। এরাই তো দিনের পর দিন বলেছে। বারবার বলছি রাজ্য সরকার চাকরি খেতে কার্য যারা খেয়েছে তাদেরকে উত্তর দিতে হবে। এতগুলো ছেলে চাকরি খেয়েছেন, ভবিষ্যৎ খেয়েছেন, যুবদের সম্মান খেয়েছেন, সবকিছু করেছেন আপনারা। আপনারা রেসপন্সিবল। অ্যামেন্ডমেন্ট অফ কমিটিং সুইসাইড এটাই আপনারা গ্রেফতার করা উচিত। যারা রায় দিয়েছে। আসছে আমার প্রশ্ন রয়েছে সুমন। আন্দোলনের ঝাঁজ আছে আপনার মধ্যে একটা, আপনি তেড়ে ফুড়ে প্রশ্নও করছেন, কিন্তু সেই আন্দোলনের ঝাঁজটা তখনই তো থাকবে যখন পেটে খাবারটা থাকবে, পকেটে পয়সাটা থাকবে। কি ভাবছেন? দুটো কথা বলতে দিতে হবে। কোর্ট বলেছিল সুপার নিউমেরিক পোস্টটা অবৈধ, তার দায়ে রাজ্যের চিফ মিনিস্টার সহ গোটা ক্যাবিনেটকে অ্যারেস্ট করা দরকার অবিলম্বে, এবং ওএমআর শিট প্রকাশের দাবিতে। লক্ষ্য এই ধরনের দাবি না আপনার লক্ষ্য চাকরিটা ফিরে পাওয়া? চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে আগামীকাল ওই যে ওএমআর শিট পূর্ণ প্রকাশ করতে হবে, যাতে বিজেপির যিনি আছেন তিনি বলছেন ওএমআর শিট, ওএমআর শিট পূর্ণ প্রকাশ করতে হবে। তাই আগামীকাল দেখবেন লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা। বিকাশ ভট্টাচার্যের উত্তরটা দিন এবার আমাকে একটু। বিকাশ ভট্টাচার্যের উত্তরটা দিন। তিনি বলেছেন আপনারাও দুর্নীতি প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে গিয়েছেন, তাই আপনাদের চাকরি যেতে হবে। প্লিজ প্লিজ আমাকে উত্তরটা। কোনো কথা বলেননি। কে বলেছে? কে বলেছে? আমার প্লিজ সবাই মিলে না। আমি শুনেছি বিকাশ দা এই ধরনের কোনো কথা বলেননি। আপনি মিসকোট করছেন, একজন সিনিয়র অ্যাডভোকেটকে মিসকোট করছেন। বিকাশ দা কি বলেছেন? বিকাশ দা কি বলেছেন? যাকে উত্তর দেওয়া তাকে উত্তর দিতে দিন। যাকে উত্তর দেওয়া তাকে উত্তর দিতে দিন। বিকাশ ভট্টাচার্য, মাননীয় বিকাশ ভট্টাচার্য, তিনি রাজনীতি করছেন কিনা বাংলার মানুষ বিচার করবেন। কিন্তু যারা মেধার জোরে চাকরি পেয়েছেন, যারা দিবারাত্র পড়াশোনা করে যারা দুর্নীতিতে জড়িয়ে গেছেন, তারাও দুর্নীতিতে কোনো জড়ায়নি। আমাদের ওএমআর শিট আছে। বলেননি বিকাশ দা, আপনি বারবার মিসকোট করছেন। বিকাশ দা বাইট চালান না, বিকাশ দা বাইট চালান। বিকাশ দা বলেছেন এরাও রাজনীতির শিকার হচ্ছে, এরা রাজনীতিতে ইনভলভ হয়েছে। আমার সাক্ষাৎকারে বলেছেন পরীক্ষা দিয়েছি। আরে বিকাশ ভট্টাচার্য বাইটটা চালান। বাইট রাখেন না, বিকাশ দা বাইট রাখেন। কি বলেছেন বিকাশ দা? সিপিএম দায়ী এটার জন্য। ওকে সবাই মিলে নয়। তোর মশাই আপনি থামুন। আমি কি ভুল কথা বললাম? যে আন্দোলনের ঝাঁজ তো থাকবে তখনই যখন চাকরিটা থাকবে, পয়সা থাকবে। আমরা যখন যোগ্য হয়ে অযোগ্যদের তালিকায় পড়ে যাচ্ছে, তখন আমাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। আগামীকাল দেখতে পাবেন। থাকবে না, আমরা যখন বাড়ির লোন শোধ করতে পারবো না, আমরা যখন ছেলে মেয়েকে ভালো করে পড়াতে পারবো না, ভালো খাবার দিতে পারবো না, ভালো জামা কাপড় দিতে পারবো না, তখন আন্দোলনের ঝাঁজ। আপনাদের মনে হয় না রাজনীতির বোরে হয়েছেন আপনারা?
রাজনীতি কি অরাজনীতি, রাজনীতি না অরাজনীতি কি হচ্ছে আমরা কিছু জানি না, কিন্তু আমরা চাই এসএসসি ওএমআর সিট কেন বার করেনি। আগামীকাল ওএমআর সরকার ওএমআর গুলো কোথায় রেখেছে দিয়ে দিক। সরকার ওএমআর গুলো কোথায় রেখেছে, কিন্তু প্রশ্ন একটাই, এই যে জনতা প্রশ্ন করলো রাজনীতির শিকার হচ্ছেন কিনা। দেখুন আসলে এই যোগ্যরা রাজনীতির বোড়ে কিনা। ওএমআর সিট বেরোয়নি এখন। স্কুলে নিয়োগে দুর্নীতি, একের পর এক হেভিওয়েট গ্রেফতার, তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আদালতের নির্দেশে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতেই অনেকের প্রশ্ন, যারা পরিশ্রম করে সৎভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? এটা কি বাস্তব, মানে এটা কি যুক্তিযুক্ত? মানে আমার ভীষণই রাগই হচ্ছে। মানে আমাদের তো কোনো দোষ নেই, ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক, কেন পাবে না? দাবি তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছি, আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওএমআর সিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে। এই 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের। আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যদের চাকরি যাক আর যোগ্যরা চাকরি পান, এই দাবিতেই আন্দোলন। একের পর এক মামলা, সেসব মামলায় বঞ্চিতদের হয়ে বারবার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমের মতো বামপন্থী আইনজীবীরা। দিনের পর দিন মামলা চলেছে। চাকরি প্রার্থীরা প্রতিদিনই আশায় বুক বেঁধে অপেক্ষা করেছেন, ভেবেছেন এবার অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা চাকরি পাবেন। শেষমেশ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরি গেল প্রায় 26,000-এর, চাকরি গেল যোগ্যদেরও। যারা যোগ্য তারা অলওয়েজ যোগ্য। নিয়োগকারী সংস্থা অর্থাৎ এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট, যারা এই নিয়োগ প্রক্রিয়াটিকে একেবারে নিয়োগের আইন মেনে করা উচিত ছিল, তাদের অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই অবস্থা তৈরি। শয়ে শয়ে অযোগ্যের চাকরি বাতিল, এ নিয়ে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সব নেতাই এখন বলছেন তাঁরা পাশে আছেন। যোগ্য তারাও কেন বঞ্চিত হবে? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। চাল এবং কাকরকে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো। তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে, জীবন নিয়ে ছেলে খেলা করে, আদালত মুড়ি মিছরি একদর করে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে। চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। অবশ্যই এবার তৃণমূলের দিকে প্রশ্ন, জনতার প্রশ্ন নেব তৃণমূলকে। আমার প্রশ্ন তৃণমূলকে। বিরোধীরা বলছেন যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি গেল সেই দায় তৃণমূল সরকারকে নিতে হবে। আপনি এই নিয়ে কি বলছেন? বিরোধীরাও বলছে একই কথা। বিরোধীরা এই অভিযোগটা করছে কারণ ওদের একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে। রাজ্য সরকার সবাইকে চাকরি দেওয়ার পক্ষে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমার কাছে 10 লক্ষ চাকরির এখন অবস্থা আছে, আমরা দেবো, কিন্তু এখানে বারবার করে টাকা নিয়েছে তাদেরও চাকরি সাজানো চিত্রনাট্য হচ্ছে। একজন বিচারক, একজন উকিল বাবু সিরিজ অফ মামলা করছে, করে করে এই চাকরিগুলোকে আটকাচ্ছে। রাজ্য সরকার চাকরি দিতে চায়,
বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষার্থীরা Okay, যারা শঙ্কু। যাতে চাকরি দিতে চায় Okay. এরাই ষড়যন্ত্র করে এগুলোকে নষ্ট করছে। ষড়যন্ত্র করে চাকরির সুযোগ হারানো হচ্ছে। দেখুন, অযোগ্যদের সরকারি চাকরি দেওয়ার চেষ্টা কারা করেছিল? সুপার নিউমেরিক পোস্ট কারা জেনারেট করেছিল? আপনারা নিজেরা অপরাধ করেছেন। আপনারা গ্রামের সাধারণ ছেলে মেয়েদের পড়াতে যাবে অযোগ্য লোকেরা। আজকে আপনারা কেন ওএমআর সিট বার করে দিয়ে দিচ্ছেন না? লুকিয়ে রেখে দিয়েছেন। ভাই স্পষ্ট করুন, দিয়ে দিন, তাহলে তো ডিমার্কেশন হয়ে যায়, তাহলে যারা যোগ্য তাদেরকে এফেক্টেড হতে হয় না। এই এসএসসিটা রেখেছেন কেন? যদি এগুলো না দিতে পারেন তুলে দিন, ওই চোরের অফিসটা তুলে দিন, এসএসসির নামে যেটা চালাচ্ছেন সেটা তুলে দিন, তৃণমূল যে বন্ধ করে পর্যায়ে দিন। যোগ্যদের নিয়ে যেভাবে বলছে, যেভাবে আক্রমণ করছে বিরোধীদের, কোথাও কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? আমি না এই বিষয়টাকে ভোটে মানুষ কি করবে মানুষের উপর ছেড়ে দাও, এত মাতব্বরি আমি করতে যাব না। কিন্তু আমি এই ক্রাইসিসের বাজারে না একদম একজন মাস্টারমাস্টার হিসেবে বলছি, এখানে কোনো রাজনীতি আনা উচিত না। এখানে পরিষ্কার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যেসব কথা বলছেন এগুলো একটাও না করে, ওনাকে তো সবাই খুব ভয় পায়, শ্রদ্ধা করে, মানে উনি স্কুল সার্ভিস কমিশনকে কেন নির্দেশ করছেন না, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন নির্দেশ করছে না যে একেবারে ওই সময় যে পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার ওই মার্কশিটটা বের করে দিতে? ওকে, এক মিনিট, এবং এগুলো এক মিনিট, পরীক্ষা শিটটা বের করে দিতে এত ওনাকে বলতে হবে না কথা। আর কি করতে হবে, আমি ওই সিস্টেম ওএমআর কত দ্রুত প্রসেস হয় আমি জানি। ওই ওএমআর শিটগুলোকে প্রসেস করতে সময় লাগবে কয়েকটা দিন, কয়েক ঘন্টা, তাহলে তো পরিষ্কার দুধকে আরে বারবার এই প্রশ্নটা করে ওএমআর শিটে মার্কস আর বলছে যে টাকাকে ফেরত দেবে, যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি নিয়েছে তাদের টাকাকে ফেরত করতে হবে। ওই 25-26 হাজারের মধ্যেও কি আছে পরিষ্কার হয়ে যাবে। এই যে মানুষজন রয়েছেন এরা এদের স্কুলে গিয়ে পড়াবেন, এটা আমাদের দায়িত্ব, এটা কর্তব্য। সম্মানের সঙ্গে একদম তাই, এটা আমাদের দাবি। পড়াতে হয়, যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে। অবশ্যই দাঁড়িয়ে কথা বলবেন। বলুন। দেবাশিস বাবু তো প্রিন্সিপাল হয়েছেন এই সময়তেই, তৃণমূলের সরকারের সময়তে। খেয়াল রাখতে হবে, তৃণমূল করে দিয়েছে নাকি? মানে দেবাশিস বাবুকে অযোগ্য বলছে, এটা সাহস দেখুন। দেবাশিস বাবুকে অযোগ্য বলছে, এরা কোন লেভেলে নামবে আমি জানতে চাই। দেবাশিস বাবু একজন সিনিয়র প্রিন্সিপালকে অযোগ্য বলছে, যা খুশি বলছে। আরে দেবাশিস বাবুকে বলেছে তৃণমূলের সেটিং করে উনি বিল করেছিল, কি বলতে যাবো সেটা? দুর্নীতির শিকার হয়েছে। দেবাশিস বাবু আপনারা তাই বলছেন যে তৃণমূলের চাকরি নিয়েছে। তার উত্তর বৈশ্বনাথদাকে দিতে বলেছি, কারণ বৈশ্বনাথদা কিন্তু এটা আমার ফরম্যাটে বলছে, বৈশ্বনাথদা কিন্তু কাউকে ডিস্টার্ব করছেন না। প্লিজ বৈশ্বনাথদা। দেবাশিস বাবু, আমি যেটা বলতে গেছিলাম, আমি একটা কথা বলছি যে যেটা অভিযোগ এসছিল বা বলা হচ্ছিল যে 5,000 কমপ্লেন এসছে, আমাদের তো পরিষ্কার কথা, তাহলে 26,000 লোককে চাকরি বাতিল হলো। সেখানে যিনি বিচারক ছিলেন বা যারা মামলায় ছিলেন, আমি এটা জানতে চাই যে এই এত এদের শিক্ষকদের তরফ থেকে কথাটা শোনা হয়েছে? একটা জাস্টিস দিতে গেলে আমরা এটা বলছি, না না না, আপনি তো বললেই তো সার্ভিস কমিশনের কাছে একটাই কথা, ও আমার থেকে ভালো বলবে। বৈশা, তুই একটা কথা বল যে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই বিচারপতিরা কতবার করে এদের, আমি বলছি কতবার করে শুধুমাত্র ওএমআর শিটটা চেয়েছিল? 7 বার। দেবাশিস তুই তো কতবার করে ওএমআর শিট চেয়েছিল? এখন তো এই ওএমআর শিটটা কেন বের করে? আরে 7 বার চেয়েছিল। আমি বলতে চাই, উত্তরটা দিতে দিন। এটা রাজনীতির বিষয় নয়, ওকে, রাজনীতির বিষয় নয়, ঠিক আছে, বেশ। এটা তো গুলিয়ে দেওয়া হচ্ছে, যেখানে রাজ্য সরকার চাইছে যে তারা শিক্ষক শিক্ষিকাকে চাকরিতে বহাল রাখবে, চাকরি তারা পাক, 10 লক্ষ চাকরি পাক, আপনি গুলিয়ে দিচ্ছেন। এই জামানাতে আপনি প্রিন্সিপাল হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, ভুলে যাবেন না। আপনাকে আশুতোষ কলেজ থেকে চিনি, আপনি এসএমআই করতেন, তাও এই কলেজে এই জামানায় আপনি প্রিন্সিপাল হয়েছেন। বিচারপতি সিঙ্গেল বেঞ্চের রায় দিয়েছিলেন, সেই সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নামে বলা হচ্ছে তিনি বিজেপিতে চলে গেছেন। শুনুন না, আমি বলছি আইন অনুসারে তাদের যা রায়, সেই সমস্ত রায় তো রিভিউ হয়েছে। আমার বক্তব্য রায় নিয়ে নেই, আমার বক্তব্য হচ্ছে যে এখন যোগ্যদের আইডেন্টিফাই করার জন্য আপনি ভাই মাননীয় সরকার এত কান্নাকাটি না করে, কুমিরের চোখের জল না দেখিয়ে আপনি ভাই ওএমআর গুলো বের করে দিন, কোথায় লুকিয়ে রেখেছেন। আজকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বার করে দিলে সমস্যা মিটে যায়। আজকে সরাসরি কেন আদালতকে দোষারোপ করছেন? আদালত তো বিচার করতে চাইছেন। শুনুন, 7 বার জানতে চাইছে, 7 বার রাজনৈতিক তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি
মাটিতে চিৎকার হচ্ছে। কিন্তু যারা চাকরি হারালেন, এই যে শুধু 2016 সালের এসএসসি নয়, 2004 সালেরও চাকরি পেয়েছেন। যে ব্যক্তি 2004 সালে চাকরি পেয়েছেন, 2009 আবার এসএসসি দিয়ে তার পদোন্নতি করেছেন, 2016 সালে স্যালারি বাড়ানোর জন্য তিনি এসএসসি দিয়েছিলেন, চাকরিটাই চলে গেল। এরকম ভুরি ভুরি দেখুন কি অবস্থা। একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল, এতে নিমেষে বদলে গেছে জীবন। হাজারো চিন্তা যেন গলা টিপে ধরছে। যেমন দক্ষিণ 24 পরগনা দাউদপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের এই শিক্ষক, সোমবার থেকে আর শিক্ষকের চাকরিটা নেই। জানেন, চাকরিটা না থাকলে জীবন চলবে না। তার এই চাকরির উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের জীবনের বড় ভরসা, তাদের কি হবে? মিলছে না উত্তর। চোখের সামনে শুধুই অন্ধকার। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনি দেবাশিস পাত্র, বিশেষভাবে সক্ষম। প্রথমে প্রাথমিকে শিক্ষকের চাকরি পান, তারপর ক্যান্সারে মৃত্যু হয় মায়ের। 2016 এসএসসিতে ফের চাকরি পান। বাড়িতে এখন বৃদ্ধ বাবা, 1.5 বছরের শিশু এবং স্ত্রী। চাকরি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, এখন সেই চাকরিটা নেই। কিভাবে লোন মেটাবেন, কিভাবে জীবন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। মাথায় কিছু আসে না, কি করে বাঁচবো, কি করে। যেই সালে জয়েন করি সেই মাসে আমার মা হার্ট অ্যাটাকে, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছেন। বাবা কোয়াক ডাক্তার, বাবার সঙ্গে একটু হেল্প করতাম। আমার ছোট একটা শিশু আছে আর আমার স্ত্রী আছে। 19,000 ক্যান্ডিডেট, সবাই আমার মতো অনেকে আছে, কিন্তু এটা জোর গলায় বলছি, আমরা কিন্তু ফেস। কল্যাণীর অভিজিৎ মণ্ডল চাকরি পান হুগলির কুন্তিঘাট বিষপাড়া হাই স্কুলে। বাড়িতে অসুস্থ বাবা মা, পরিবারের অভিজিৎই একমাত্র রোজগেরে। তার চাকরিটাও গেছে। বাবা মা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এখন যদি বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যদি আমি না সামলাতে পারি তাহলে কি করে হবে? যাই হোক, চাকরিটা পাওয়ার পরে আমার মনে একটুখানি বল এসেছিল, যখন জাজমেন্ট রায় দিল যে এরকম চাকরি চলে গেছে, পুরো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। মেধা তালিকায় 60 নম্বরে। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ভাই। স্বামী আর্থিকভাবে সচ্ছল নন, তাই দুই পরিবারের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন বাঁকুড়ার সমাপ্তি কর্মকার। সরকারি স্কুলে শিক্ষকতা করে এই দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই চাকরিটাই হঠাৎ বাতিল। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সবকিছু সংসার দেখে, বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। ইনি রাজকুমার নন্দ, বারুইপুরের বাসিন্দা। 2004 থেকে শিক্ষকের চাকরি। শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি আলাদা স্কুলে পড়িয়েছেন। 2016 পরীক্ষায় পাশ করে পড়াচ্ছিলেন ধামুয়া মহেশপুর স্কুলে। সোমবার আদালতের রায়ে এই শিক্ষকেরও চাকরি গেছে। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকা কে মেটাবো জানি না, পথে বসার মতো অবস্থা। রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন সৌরভ আচার্য, বাড়ি মেদিনীপুরে। 2016 পরীক্ষা দিয়ে তিনিও চাকরি পেয়েছিলেন, এখন তিনিও চাকরি হারা। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এরা প্রত্যেকেই শিক্ষক, বিশেষভাবে সক্ষম, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এদিন জড়ো হন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ করতে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল? আমি প্রতিবন্ধী কোটায় পেয়েছি, আমারও চাকরি চলে গেল। চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। নিউজ 18 বাংলা। প্রতিদিনই আমরা চেষ্টা করি যে কোনো দলের একজন করে প্রার্থীকেই জনতার দরবারে মুখোমুখি বসানোর। আজ আমার সঙ্গে রয়েছেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, প্রচণ্ড গরম, তার মধ্যে এই খাটাখাটনি একটা লোকসভা, 7টা বিধানসভায় প্রচার করতে হচ্ছে, কিরকম অভিজ্ঞতা? লাস্ট লাইনটা আমি শুনতে পেলাম মানে কিরকম অভিজ্ঞতা, কিরকম লড়াই? হ্যালো,
লড়াইটা কতটা কঠিন? অভিজ্ঞতা খুবই ভালো, এটা ঠিক যে প্রচন্ড প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরম, কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে যেরকম সাধারণ মানুষজন, আমার কমরেডরা, তারা কখনো আমার জন্য জল নিয়ে অপেক্ষা করছেন, কখনো ফুল নিয়ে অপেক্ষা করছেন, কখনো আদর করে দিচ্ছেন। আর মনে হয় সমস্ত ক্লান্তি ওই ভালোবাসা, ওই স্নেহ, ওই আদরে মিটে যাচ্ছে। বহু মানুষ তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, ক্ষোভের কথা আমাদের বলছেন, এবং তখন মনে হচ্ছে যে মানুষ এতদিন ধরে এত কষ্ট সহ্য করছে, তাকে যদি সুরাহা দিতে হয়, তাকে যদি সমাধান দিতে হয়, তার জন্য বোধহয় এটুকু কষ্ট করা যায়। তাই সমস্ত কষ্টের পরেও সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা, তা থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য যে চাহিদা বা যে আবেগ, সেই আবেগটা আমাদের অনেকটা কষ্ট লাঘব করে দিচ্ছে। এই যে দুঃখ যন্ত্রণা কষ্টের কথা বলছো, এই দুঃখ যন্ত্রণা কষ্ট, আত্মহত্যা, গণ আত্মহত্যার হুঁশিয়ারি, এই সব নিয়ে আজকে এসএসসির যাদের চাকরি গেছে যোগ্যরা, তারা আজকে আওয়াজ তুলছেন। আর তৃণমূল বলছে এ সবই হচ্ছে বিজেপি, বাম, কংগ্রেসের চক্রান্ত। কি বলবেন? তৃণমূলের তো প্রথমে লজ্জা পাওয়া উচিত যে রাজনৈতিক দলটার জন্য, যে সরকারটার জন্য 23,000 মানুষ তারা অ্যাবসলিউট অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদেরকে বলা হচ্ছে এতগুলো বছরের টাকা তাদের সুদ সমেত ফেরত দিতে হবে। যে রাজনৈতিক দলটার আমলে প্রায় 2 বছর ধরে সাধারণ মানুষ, সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা রাস্তায় বসে রয়েছেন চাকরির দাবিতে, স্বচ্ছ চাকরি হয়নি বলে। তারপরেও তৃণমূলের যত অডাসিটি রয়েছে, তারা অন্য রাজনৈতিক দলের দিকে আঙুল তুলতে পারেন। মানে কতটা নির্লজ্জ হলে ঠিক তৃণমূল হওয়া যায়, এই রায়টা না বেরোলে বোধহয় আমরা বুঝতে পারতাম না। আবার অনেকে বলছেন, বিরোধীরা মানে তৃণমূলই বলছে যে বামপন্থী আইনজীবীরাই তো লড়াই করেছিলেন। আজকে সেই বামপন্থী আইনজীবীরা আদালতে লড়াই করার পরেও এত জনের চাকরি চলে গেল। না, আমার এখানে খুব দুটো পরিষ্কার কথা হচ্ছে। বামপন্থী আইনজীবীরা তো হঠাৎ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট থেকে তারা আন্দোলন করেননি বা তারা মামলা করেননি। সাধারণ ছাত্রছাত্রীরা, যাদের মধ্যে অনেকে তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী, এমন বহু মানুষ রয়েছে যাদের বামপন্থী রাজনীতির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, তারা তো গত 2 বছর ধরে রাস্তায় রয়েছেন, শহীদ মিনারের সামনে রয়েছেন। আপনারা যারা টিভি মিডিয়ার বন্ধু, আপনারা ওদের কভার করেছেন, আপনারা ওদের দেখিয়েছেন, আপনারা ওদের কনভারসেশন, ওদের যন্ত্রণার কথা, দুঃখের কথা, কষ্টের কথা আমাদের সামনে তুলে এনেছেন। ওরা সবাই কি আমাদের এজেন্ট? ওরা সবাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? যারা বলছেন যে আমরা তো দেখেছি, কোর্ট পর্যন্ত বলছে সাদা খাতা জমা দিয়ে রেজাল্ট করেছে, নাম্বার পেয়েছে, চাকরি করছে। সাদা খাতা জমা দিয়ে যে ছেলেটি বা যে মেয়েটি 2018 থেকে এই 24 পর্যন্ত স্কুলগুলোতে পড়ালো, প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রীগুলো ওই অযোগ্য লোকটির হাতে, ওই অযোগ্য মাস্টার দিদিমণির কাছ থেকে শিক্ষা পেল, তার ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কথা বলবো না? এই এত বড় দুর্নীতিটা যে আমার ভবিষ্যতের সাথে হয়ে গেল, তাই নিয়ে আমরা কোনো কথা বলবো না? আমরা পরিষ্কার বলেছি, যখন সাধারণ ছাত্রছাত্রীরা এসে বিভিন্ন যারা লয়ার রয়েছেন তাদের কাছে এসে বলেছেন তাদের দুঃখের কথা, তাদের সমস্যার কথা, আমরা চেষ্টা করেছি। আমাদের তৃণমূল বারবার বলার চেষ্টা করছে চাকরি দিতে চায় এ রাজ্য সরকার, কিন্তু বিজেপি, বামেরা তারা একটা করে পিআইএল করছেন আর চাকরি আটকে দিচ্ছেন। চাকরি দিতে চায় এ রাজ্য সরকার, অবশ্যই চাকরি দিতে চায়। যদি সেই চাকরির বদলে আপনি আমার রাজ্যের নেতাদের, তৃণমূলের নেতাদের পকেটে কোটি কোটি লাখ টাকা দিতে পারেন, আপনি লাখ লাখ টাকা দিন, আপনারও চাকরি হয়ে যাবে, আমারও চাকরি হয়ে যাবে। ওরা চাকরি দিতে চায় শুধুমাত্র টাকা কামানোর জন্য, ঘুষ যারা দিতে পারবে তাদেরকে। যোগ্য মানুষ, সাধারণ মানুষ, মেধাবী মানুষ, তাদেরকে ওরা চাকরি দিতে চায় না। তৃণমূল সরকার চায় না। সবাইকে চাকরি দিয়ে দিলে, মেধাবী মানুষগুলোকে চাকরি দিয়ে দিলে অ্যান্টি সোশ্যাল তৈরি করবে কি করে? তাদেরকে দিয়ে ওই নির্বাচনের সময় বুথ জ্যাম করাবে, মানে অনেক কয়েক লক্ষ চাকরি রয়েছে এবং আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, এই চ্যালেঞ্জ করছে তৃণমূল। 2011 থেকে 2024 সাল এখনো পর্যন্ত একটাও এমন নিয়োগ হয়নি যে নিয়োগ আদালতে চ্যালেঞ্জ হয়নি। যদি ওনারা সত্যিই এত স্বচ্ছতার সঙ্গে কাজ করতেন, তাহলে তো চ্যালেঞ্জ হওয়ার কোনো জায়গা থাকতো না। তাহলে মমতা ব্যানার্জির কাছের মানুষ, এক সময়ের শিক্ষামন্ত্রী পার্থবাবু, তিনি জেলেও থাকতেন না। তাহলে এতগুলো বছরে যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি দিতে পারলো না, এই এখন এসে হঠাৎ করে উনি কি এমন টোটকা খেয়ে নিয়েছেন যার জন্য কাল থেকে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? নির্বাচনের জন্য, নির্বাচন বড় বালাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং শুভেচ্ছা রইল। বৈশানরদা, পর তৃণমূলকে আক্রমণ। উনি চাকরি দিতে চায় এই কথাটাতে ওনার আপত্তি আছে। আমরা যখন বলছি যে রাজ্য সরকার এখানে চাকরি দেবে ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকাদের, তাদেরকে, এই যে উনি যে গায়ের জোয়ারি করে যে কথাগুলো বললেন না, কথাগুলো কিন্তু কোনো মানে হয় না। ওনাদের আইনজীবীরা এই মামলাগুলোকে তারা
নতুন করে যাতে চাকরি কেউ না পায় তার ব্যবস্থা করছেন। ওকে। বারবার গিয়ে মামলায় স্টে নিচ্ছেন। আপনি দেখুন না, একজনই তো বিচারক যিনি এখন বিজেপির প্রার্থী হয়েছেন, তার ঘরেই তো মামলা হতো। আরে এই মাইন্ডসেট নিয়ে বিচার হয়। 11 থেকে 24 চলে যাচ্ছে। মানুষ ভোটে রায় দিয়ে তৃণমূল কংগ্রেসকে শাসনে পাঠিয়েছিল। কোন রাজনৈতিক দলকে হস্তক্ষেপ করেছে? করা সম্ভব নয়। আরে 3-3 বছর ধরে আপনি কি বলছেন? সিমেন্ট, পাথর, গরু, মানুষের সব কথা বলে লাভ চুরি হয়, প্রিন্সিপাল হয়ে আপনারা বিশ্বাস করেন না তৃণমূল কংগ্রেস চাকরি দিতে চায় বলছে, রাজ্য সরকার চাকরি দিতে চায় বলছে, 10 লক্ষ কর্মসংস্থান আছে। 100 বার। আসলে উনি যেটা বলতে চাইছেন তৃণমূলের প্রতিনিধি বৈশ্বনাথ বাবু, আমরা সম্ভবত বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে কি, উনারা যেটা চাকরি দিতে চাইছেন যেভাবে, তাতে যেটা দাঁড়ায় যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে যাহা 52 তাহা 53, আর ওনাদের চাকরি দেবার পদ্ধতিটা হচ্ছে যাহা 0 তাহাও 53। সমস্যাটা হয়ে গেছে এইখানে। বৈশ্বনাথ বাবুরা চাকরি দিতে চান, যারা যোগ্য তাদেরও দিতে চান, আবার যাদের থেকে 8 লাখ 10 লাখ 15 লাখ তারা নিয়েছেন সবাইকে নিয়ে তারা চাকরি দিতে চান। কোর্টের মাধ্যমে যদি সেই অযোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র যোগ্যদের চাকরি হয়, সেখানে ওনাদের অসুবিধা, যার জন্য ওএমআর সিট বেরোয় না। আপনাদের নামেও বিজেপি নানান কথা বলে। কি বলবো, এখন সব থেকে বড় সমস্যা হয়েছে বৈশ্বনাথ দাদের, যে যদি ডিমার্কেশন হয়ে যায় কারা যোগ্য আর কারা অযোগ্য, অযোগ্যরা যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো সেই টাকা এখন ফেরত দিতে হবে। সেই টাকা বাঁচানোর জন্য কোনোদিন এরা ডিমার্কেশন কংগ্রেস শাসক দলকে আক্রমণের মুখে পড়তেই হবে আরো কয়েকদিন, এটা স্পষ্ট। এবং তৃণমূল কংগ্রেসও বাম কংগ্রেস, বিজেপি, বিরোধী দলগুলোকে আক্রমণ করবে, ছাড়বে না। ভোটের বাজারে ভোটের সময় লাভ কুড়োনোর কারা চেষ্টা করছে, কতটা লাভ কুড়োতে পারলো, এই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। আজকের মতো জনতার দরবার এখানেই। ধন্যবাদ নেতা এবং জনতাদের। আবার কাল জনতার দরবার।